হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ, তোমাদের সবাইকে স্বাগত জানাই গো G8 এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে পুঁজিবাজার বা স্টক এক্সচেঞ্জ সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব পুঁজিবাজার বা স্টক এক্সচেঞ্জ সম্পর্কে। পুঁজিবাজার বা স্টক এক্সচেঞ্জ হলো এমন একটি বাজার যেখানে বিভিন্ন পাবলিক লিমিটেড কোম্পানি তাদের শেয়ার বেচাকেনা করে থাকে। তবে শেয়ারের এই বেচাকেনায় অংশগ্রহণ করতে হলে এসব কোম্পানিগুলোকে স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত হতে হয়। এই বাজারকে শেয়ার বাজারও বলা হয়ে থাকে। মূলত মূলধন সংগ্রহ করার জন্যই কোম্পানিগুলো বাজারে তাদের শেয়ার বিক্রয় করে থাকে। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পর থেকে ইউরোপে বৃহদায়তন শিল্প ব্যবস্থা গড়ে উঠতে থাকে, আর বৃহৎ আকারের উৎপাদনের জন্য প্রয়োজন বেশি পরিমাণ মূলধন, যা একজন ব্যক্তি বা উদ্যোক্তার একার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তখন তারা তাদের প্রতিষ্ঠানের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিক্রি করে সেই অর্থের দ্বারা মূলধনের প্রয়োজন মেটাতে শুরু করে। এভাবেই শেয়ার বাজারের ধারণা পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠতে থাকে। বন্ধুরা, জেনাস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী পৃথিবীর সর্বাধিক প্রাচীন স্টক এক্সচেঞ্জ হল আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ। এটি 1602 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। এটির বর্তমান নাম হল ইউরোনেক্সট আমস্টারডাম। পৃথিবীর দ্বিতীয় এবং তৃতীয় প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ হল প্যারিস স্টক এক্সচেঞ্জ এবং ফিলাডেলফিয়া স্টক এক্সচেঞ্জ। এই স্টক এক্সচেঞ্জ দুটি যথাক্রমে 1724 এবং 1790 সালে তাদের কার্যক্রম শুরু করে। স্টক এক্সচেঞ্জগুলোতে শুধুমাত্র তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি লেনদেন হয়ে থাকে। এটি মূলত ঋণপত্রের মধ্যবর্তী বাজার হিসেবে কাজ করে থাকে। এখানে মনে রাখা দরকার যে শেয়ার বাজার এবং স্টক এক্সচেঞ্জ এই টার্ম দুটির মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। শেয়ার বাজার বা শেয়ার মার্কেট টার্মটি ব্রিটিশ অর্থনীতিতে এবং স্টক এক্সচেঞ্জ টার্মটি আমেরিকান অর্থনীতিতে ব্যবহৃত হয়ে থাকে। বন্ধুরা, এইবার আমরা জানব শেয়ার সম্পর্কে। সাধারণভাবে শেয়ার বলতে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকানা ইউনিট বা একককে বোঝানো হয়। একজন ব্যক্তি ইস্যুকারী কোম্পানির একটি শেয়ার ক্রয় করার মাধ্যমে উক্ত কোম্পানির একজন মালিকে পরিণত হন এবং ওই কোম্পানিটি যতদিন টিকে থাকে শেয়ারের সময়ের মেয়াদ ততদিন থাকে। বন্ধুরা, এইবার আমরা জেনে নেব শেয়ার বাজারের সংজ্ঞা সম্পর্কে। বিভিন্ন অর্থনীতিবিদরা বিভিন্নভাবে শেয়ার বাজারের সংজ্ঞা দিলেও এর মূল কথাটি কিন্তু একই। অর্থনীতির পরিভাষায় আমরা বলতে পারি যে সুসংহত বাজারে বা স্থানে এর তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি কোম্পানির শেয়ার সিকিউরিটিজ নিয়মিতভাবে এবং নির্ধারিত বিধি অনুযায়ী ক্রয় বিক্রয় করা হয় তাকেই শেয়ার বাজার বা স্টক এক্সচেঞ্জ বলে। বন্ধুরা, এ পর্যায়ে আমরা জেনে নিব বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ সম্পর্কে। বর্তমানে বাংলাদেশে দুইটি স্টক এক্সচেঞ্জ রয়েছে। সেগুলো হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় 1954 সালে এবং তখন এর নাম ছিল ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন লিমিটেড। স্থাপিত হওয়ার পর 1956 সাল থেকে ঢাকার নারায়ণগঞ্জে এর কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে 1966 সালে এটির নাম পরিবর্তন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ করা হয়। এর অনেক পরে 1995 সালের 10 অক্টোবর থেকে বাংলাদেশে আরেকটি স্টক এক্সচেঞ্জ তার কার্যক্রম শুরু করে, যেটির নাম হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। বন্ধুরা, চলো এইবার আমরা জেনে নিই শেয়ারের শ্রেণীবিভাগ সম্পর্কে।
এখন আমরা শেয়ারের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। সাধারণভাবে শেয়ারকে 3 ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো প্রেফারেন্স বা অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার এবং বিলম্বিত দাবিযুক্ত শেয়ার। বন্ধুরা, চলো এখন এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই জানব প্রেফারেন্স বা অগ্রাধিকার শেয়ার সম্পর্কে। এ সকল শেয়ারের মালিকদের অগ্রাধিকারের ভিত্তিতে মূলধন ফেরত দেওয়া হয় এবং নির্দিষ্ট হারে লাভও প্রদান করা হয়। তাই বলা যায় যে সকল শেয়ারের ক্ষেত্রে মালিকরা অগ্রাধিকারের ভিত্তিতে নির্দিষ্ট হারে লভ্যাংশ এবং মূলধন ফেরত পায়, সেগুলোকে অগ্রাধিকার বা প্রেফারেন্স শেয়ার বলা হয়। এক্ষেত্রে কোম্পানি বিলুপ্ত হয়ে গেলেও প্রথমে অগ্রাধিকার শেয়ারের মালিকরা তাদের মূলধন ফেরত পায়। তাই এই শেয়ারের ঝুঁকির পরিমাণ অনেক কম থাকে। বন্ধুরা, আমরা এইবার জেনে নিব অগ্রাধিকার শেয়ারের প্রকারভেদ সম্পর্কে। অগ্রাধিকার শেয়ার বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন অতিরিক্ত মুনাফাযুক্ত অগ্রাধিকার শেয়ার, পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার, অপরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার, সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। বন্ধুরা, আমরা এখন এগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। প্রথমেই জানব অতিরিক্ত মুনাফাযুক্ত অগ্রাধিকার শেয়ার সম্পর্কে। যে সকল শেয়ারের মালিকগণ নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়ার পাশাপাশি কোম্পানির উদ্বৃত্ত মুনাফার অংশ পেয়ে থাকে, সেসব শেয়ারগুলোকে অতিরিক্ত মুনাফাযুক্ত অগ্রাধিকার শেয়ার বলা হয়। বন্ধুরা, এইবার আমরা জানব পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার সম্পর্কে। পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার অনেকটা ঋণের পর্যায়ে পড়ে। এ সকল শেয়ারের নির্দিষ্ট মূল্য শেয়ারের মেয়াদ শেষে শেয়ারের মালিককে ফেরত দিতে কোম্পানি বাধ্য থাকে। বন্ধুরা, এরপরে রয়েছে অপরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার। অপরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার হলো পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ারের ঠিক বিপরীত। এ সকল শেয়ারের নির্দিষ্ট মূল্য শেয়ারের মেয়াদ শেষে শেয়ারের মালিককে ফেরত দিতে কোম্পানি বাধ্য থাকে না। বন্ধুরা, এরপরে রয়েছে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কোম্পানি মুনাফা অর্জন করতে না পারলেও শেয়ার মালিকরা তাদের লভ্যাংশের দাবি ছাড়ে না। পরবর্তীতে যে বছরে কোম্পানি মুনাফা অর্জন করবে, ওই বছরে কোম্পানিকে পূর্বের বাকি থাকা লভ্যাংশ পরিশোধ করতে হয়। বন্ধুরা, এরপরে রয়েছে অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার হলো একটি বিশেষ ধরনের শেয়ার। কোম্পানি কোনো একটি নির্দিষ্ট বছরে মুনাফা অর্জন করতে না পারলে ওই শেয়ারের মালিকরা শেয়ারের লভ্যাংশ থেকে বঞ্চিত হয় এবং পরবর্তী বছরের মুনাফা থেকে তাদের আগের পাওনা পরিশোধ করা হয় না। বন্ধুরা, এই পর্যায়ে আমরা জেনে নেব সাধারণ শেয়ার সম্পর্কে। সাধারণ শেয়ারের লভ্যাংশ কখনোই নির্দিষ্ট থাকে না, এটি কম বা বেশি হতে পারে। কোম্পানির লভ্যাংশ সবার আগে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করা হয় এবং তারপর যা বাকি থাকে সেই অংশটুকু সাধারণ শেয়ার হোল্ডাররা পায়। যদি প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের লভ্যাংশ বিতরণ করার পর আর কিছুই অবশিষ্ট না থাকে, তাহলে সাধারণ শেয়ার হোল্ডাররা কিছুই পায় না। সাধারণ শেয়ার হোল্ডারের অপর একটি নাম হলো ইকুইটি শেয়ার। বন্ধুরা, এই সাধারণ শেয়ার হোল্ডাররা সীমাবদ্ধ দায় এবং অধিকার ভোগ করলেও নির্বাচনের মাধ্যমে তারা কোম্পানির পরিচালক নিযুক্ত হয়ে কারবার পরিচালনাও অংশগ্রহণ করতে পারে। এছাড়া কোম্পানি লাগাতার ক্ষতির সম্মুখীন হয়ে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিতে ব্যর্থ হলে সাধারণ শেয়ার হোল্ডাররা কোম্পানির বিলুপ্তির জন্য আবেদন করতে পারে এবং কোম্পানির হিসাব বই পরীক্ষা করা এবং বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করার অধিকারও তাদের রয়েছে। বন্ধুরা, এইবার আমরা জেনে নেব বিলম্বিত দাবিযুক্ত শেয়ার সম্পর্কে। প্রেফারেন্স শেয়ার হোল্ডার এবং সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ বিতরণ করা হয়ে গেলে সবার শেষে বিলম্বিত দাবিযুক্ত শেয়ার হোল্ডাররা তাদের লভ্যাংশ পায়। সবার শেষে এদের লভ্যাংশ প্রদান করা হয় বলে একে বিলম্বিত দাবিযুক্ত শেয়ার বলে। তবে
প্রেফারেন্স শেয়ার হোল্ডার এবং সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ বিতরণ করার পর যদি আর কিছুই অবশিষ্ট না থাকে, তাহলে বিলম্বিত দাবিযুক্ত শেয়ার হোল্ডাররা কিছুই পায় না। সাধারণত কোম্পানির প্রতিষ্ঠাতা, পরিচালক এবং দায়ী গ্রাহকরা এই ধরনের শেয়ারগুলো নিজেদের মধ্যে বন্টন করে নেয়। বন্ধুরা, এরপরে রয়েছে অতিরিক্ত কয়েক প্রকার শেয়ার। এগুলো ছাড়াও শেয়ার আরও কয়েক প্রকার হতে পারে। সেগুলো হলো প্রাথমিক শেয়ার, মাধ্যমিক শেয়ার, রাইট শেয়ার, বোনাস শেয়ার এবং নো পার ভ্যালু শেয়ার। বন্ধুরা, আমরা এখন এগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। প্রথমেই জানব প্রাথমিক শেয়ার সম্পর্কে। কোনো কোম্পানি ইনিশিয়ালি পাবলিক অফারিং বা আইপিও এর মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে যে শেয়ার ছাড়ে সেটিকেই প্রাথমিক শেয়ার বলা হয়। প্রাথমিক শেয়ারগুলো কোম্পানির নিকট থেকে একবার মাত্র হাত বদল হয় এবং এগুলো ক্রয় বিক্রয় সাধারণত লটারির মাধ্যমে হয়ে থাকে। এছাড়া প্রাথমিক শেয়ারগুলো ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করা হয় এবং প্রাথমিক শেয়ারের ঝুঁকি খুবই কম বা নেই বললেই চলে। বন্ধুরা, এরপরে রয়েছে মাধ্যমিক শেয়ার। প্রাথমিক শেয়ারের মালিকরা যখন বিভিন্ন ব্রোকার হাউসের মাধ্যমে আগ্রহী অন্য কোনো ক্রেতার নিকট তার শেয়ার বিক্রি করে দেয়, তখন সেটিকে মাধ্যমিক শেয়ার বলা হয়। মাধ্যমিক শেয়ারগুলো কোম্পানির নিকট থেকে সরাসরি বিক্রয় করা হয় না, বরং শেয়ার হোল্ডাররা এসব শেয়ার একে অন্যের নিকট থেকে ক্রয় বিক্রয় করে থাকে। মাধ্যমিক শেয়ারগুলো স্টক এক্সচেঞ্জের মাধ্যমে হস্তান্তর হয়ে থাকে এবং এসব শেয়ারের ক্ষেত্রে ঝুঁকি সর্বদা বিদ্যমান। বন্ধুরা, এরপরে রয়েছে রাইট শেয়ার। কোম্পানি যদি তার পরিশোধিত মূলধনের পরিমাণ বাড়াতে চায়, সেক্ষেত্রে সে রাইট শেয়ার ইস্যু করতে পারে। তবে রাইট শেয়ার শুধুমাত্র বর্তমান শেয়ার হোল্ডাররাই কিনতে পারে। বন্ধুরা, এরপরে রয়েছে বোনাস শেয়ার। কোম্পানির সঞ্চিত তহবিল থেকে শেয়ার হোল্ডারকে বিনামূল্যে যে শেয়ার দেওয়া হয় তাকেই বলা হয় বোনাস শেয়ার। কোম্পানি যদি তার মুনাফার মাধ্যমে অর্জিত অর্থ আবারও ব্যবসার কাজে নিয়োগ করতে চায়, সেক্ষেত্রে কোম্পানি সরাসরি অর্থ না দিয়ে তার পরিবর্তে ওই অর্থের সমপরিমাণ মূল্যে শেয়ার হোল্ডারদেরকে বরাদ্দ করে। রাইট শেয়ারের মতো বোনাস শেয়ারও শুধুমাত্র শেয়ার হোল্ডাররাই পায়, অন্য কেউ এটি কিনতে পারে না। বন্ধুরা, এরপরে রয়েছে নো পার ভ্যালু শেয়ার। এটি একটি বিশেষ ধরনের শেয়ার যার কোনো পূর্ব মূল্য থাকে না। বছর শেষে কোম্পানির মোট সম্পদ থেকে যাবতীয় দায় বাদ দিয়ে উদ্বৃত্ত যা থাকে সেটিকে মূলধন বিবেচনা করে শেয়ারে বিভক্ত করা হয়, আর এটি হলো নো পার ভ্যালু শেয়ার। বন্ধুরা, এইবার আমরা জানব পুঁজিবাজার বা শেয়ার বাজারের বৈশিষ্ট্য সম্পর্কে। এতক্ষণ পর্যন্ত আমরা শেয়ার বাজার সম্পর্কে যা কিছু জানলাম সেগুলো পর্যালোচনা করলে শেয়ার বাজারের বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। চলো এখন আমরা সেগুলো সম্পর্কে জেনে নিই। প্রথমত, শেয়ার বাজার হলো একটি সুসংগঠিত আর্থিক বাজার এবং এই বাজার পরিচালনা করার জন্য একটি বিধিবদ্ধ কর্তৃপক্ষ রয়েছে। শেয়ার বাজারে প্রাথমিক বাজারের শেয়ার ক্রয় বিক্রয় হয় না, অর্থাৎ এটি একটি মধ্যম পর্যায়ের বাজার। দ্বিতীয়ত, শেয়ার বাজারে শেয়ার, ঋণপত্র ইত্যাদি বাজার মূল্যে ক্রয় বিক্রয় করা হয়। তবে এই বাজারে অনুমোদিত সদস্য ব্যতীত প্রত্যক্ষভাবে অন্য কেউ শেয়ার বা ঋণপত্র ক্রয় বিক্রয় করতে পারে না। শুধুমাত্র তালিকাভুক্ত কোম্পানির শেয়ার এবং ঋণপত্রই এই বাজারে ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। বন্ধুরা, তৃতীয়ত, শেয়ার বাজার বলতে মূলত একটি নির্দিষ্ট স্থানকে বোঝানো হয়, যেখানে শুধুমাত্র অনুমোদিত কোম্পানিসমূহ তাদের শেয়ার বা সিকিউরিটিস ক্রয় বিক্রয় করে থাকে। চতুর্থত, শেয়ার বাজারের মূল্য অন্য আর সব বাজারের মতোই চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। এই বাজারের চাহিদা ও যোগানের বিচারে কোম্পানির শেয়ারের মূল্য সব সময় ওঠানামা করতে থাকে। পঞ্চমত, শেয়ার বাজারে তালিকাভুক্ত অনুমোদিত কোম্পানিগুলো
তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের আর্থিক বিবরণ এবং বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে বিনিয়োগকারীদের অবগত করে থাকে। বন্ধুরা, আজকে তাহলে আমরা শেয়ার বাজার বা স্টক এক্সচেঞ্জ সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। আশা করছি ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে। আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো জি8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। যে বাজারে বিভিন্ন পাবলিক লিমিটেড কোম্পানি তাদের শেয়ার বেচাকেনা করে সেটিকেই পুঁজিবাজার বা স্টক এক্সচেঞ্জ বলা হয়। সাধারণভাবে শেয়ারগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো প্রেফারেন্স শেয়ার, সাধারণ শেয়ার এবং বিলম্বিত দাবিযুক্ত শেয়ার। প্রেফারেন্স শেয়ারকে আবার আরও 5 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো অতিরিক্ত মুনাফাযুক্ত, পরিশোধ্য, অপরিশোধ্য, সঞ্চয়ী এবং অসঞ্চয়ী প্রেফারেন্স শেয়ার। এগুলো ছাড়াও আরও কয়েক ধরনের শেয়ার রয়েছে, যেমন প্রাথমিক শেয়ার, মাধ্যমিক শেয়ার, বোনাস শেয়ার, রাইট শেয়ার ইত্যাদি। শেয়ার বাজারে শেয়ারের মূল্য চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে নির্ধারিত হয়।